নমস্কার বন্ধুরা, গতকালকে আমি একটা আলোচনা করেছিলাম আবর্তন গতির ওপর, পৃথিবীর গতি। তো সেখানে পৃথিবীর দুটো রকমের গতি, একটা আবর্তন গতি, একটা পরিক্রমণ গতি। এবার আবর্তন গতিটা কি সেটা নিয়ে আমি একটু আলোচনা করব। পৃথিবীর আবর্তন গতিটা কি? একটি নির্দিষ্ট গতিতে পৃথিবী তার নিজের মেরুদণ্ডের ওপর পশ্চিম থেকে পূর্বে অবিরাম ঘুরে চলেছে, তাই তো? গতকালকে আমি দেখেছিলাম যে পৃথিবী কিন্তু নিজের অক্ষরেখার ভেতরে কিন্তু ঘুরে চলেছে, আর এটা পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে। এই জন্যই কিন্তু আমরা সূর্যকে পূর্ব দিকে উঠতে দেখি। মানে আমরা বলি না, সূর্য পূর্ব দিকে উদয় হয়, পশ্চিম দিকে অস্ত যায়। অ্যাকচুয়ালি পৃথিবী উল্টোটা ঘোরে, ওই জন্যই আমরা কিন্তু এই জিনিসটা দেখি। এবার সূর্য ওঠার আর নামার কোনো এক্স্যাক্ট কোনো সায়েন্স নেই, কিন্তু পৃথিবী ঘুরছে কোথা দিয়ে? পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন হচ্ছে। এই কারণে কিন্তু আমরা সূর্যকেও দেখি পূর্ব থেকে উদিত হওয়া এবং পশ্চিম থেকে অস্ত যাওয়া। পৃথিবীর এই ঘূর্ণন গতিকেই বলা হয় আবর্তন গতি। পৃথিবী নিজের অক্ষের চারপাশে একটি সম্পূর্ণ ঘূর্ণন করতে প্রায় 24 ঘন্টা বা একদিন সময় লাগে। মানে আমরা আমাদের সময়কে 24 ঘন্টা কিন্তু ধরে নিয়েছি একদিন হিসাবে। মানে বৈজ্ঞানিকরা এই এক পাক নিজেকে যে ঘোরায় সেটাকেই আমরা একদিনের অনুপাতে আমরা ধরে নিয়েছি। তাই পৃথিবীকে বলা হয় দৈনিক গতি। পৃথিবীর এই গতিকে, মানে একদিন ঘুরতে যে 24 ঘন্টা সময় লাগে, এটাকে কি বলা হয়? দৈনিক গতি। তাহলে এখানে দেখো, আবর্তন গতি, দৈনিক গতি একই কিন্তু। আচ্ছা, নেক্সট, পৃথিবীর আবর্তনের ফলে দিন রাত্রি হয়, তাই এই গতিকে আহ্নিক গতিও বলে। তাহলে দেখো কটা কটা আসলো এখানে: আহ্নিক গতি, দৈনিক গতি, আবর্তন গতি। দ্য সেম কিন্তু থিং। নেক্সট, আবর্তনের সময় সূর্যের সামনে পৃথিবীর অক্ষের চারপাশে একটি সম্পূর্ণ ঘূর্ণন সম্পন্ন করতে আনুমানিক 24 ঘন্টা সময় লাগে। এই ঘন্টার মধ্যে পৃথিবীতে প্রায় 12 ঘন্টা দিন আর 12 ঘন্টা রাত মিলিয়ে একটি দিন সংগঠিত হয়। এটি একটি সৌর দিবস হিসাবেও কিন্তু উল্লেখ করা হয়। তবে সূর্যের পরিবর্তে কোনো নক্ষত্রকে স্থির বিন্দু ধরে পৃথিবী একটি পূর্ণ আবর্তনের সময় হলো 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। একে নক্ষত্র দিনও বলা হয়। তাহলে দেখো এখানে কিন্তু কটা দিন গতি হিসাবে কিন্তু পরিচয় লাভ করছে: এক আবর্তন গতি, দৈনিক গতি, আহ্নিক গতি, প্লাস একটা কিন্তু সৌর দিবস, প্লাস আরেকটা কি নক্ষত্র দিন বলা হচ্ছে। মানে সূর্য তো একটি নক্ষত্র, তাই না? এবার সূর্যের পরিবর্তে যদি আমরা অন্য কোনো নক্ষত্রকেও আমরা চিন্তা করি, তাহলে সেই নক্ষত্রকে কেন্দ্র করে পৃথিবী তার নিজের চারপাশে কিন্তু 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড কিন্তু সময় লাগে তার নিজেকে আবর্তন করতে। এইবার এটাকে কি বলা হয়? নক্ষত্র দিন। তাহলে আবর্তনের সময় কি? মোটামুটি আমরা হিসেবের সুবিধার জন্য আমরা কি করি? 24 ঘন্টা সময় নিয়ে নিই, আর 12 ঘন্টা দিন, 12 ঘন্টা রাত্রি। এক্স্যাক্ট তো 12 ঘন্টা হয় না, একটু কম বেশি হিসাবে, অপসর অনুসর হিসাবে। আচ্ছা, সেটা আমি পরবর্তীতে আলোচনা করব, অপসর অনুসরটা এরপর এই চ্যাপ্টারেই আছে। যাই হোক, তো সেইটার হিসাবেও কিন্তু অনেকটা এই এক্স্যাক্ট 12 ঘন্টা হয় না, মোটামুটি 10 ঘন্টা আর ওদিকে হচ্ছে 14 ঘন্টা মিলিয়ে হয়ে থাকে। আচ্ছা, নেক্সট কি? আবর্তনের দিক। পৃথিবী তার নিজস্ব অক্ষের ওপর পশ্চিম থেকে পূর্ব দিকে ক্রমাগত ঘুরছে। তবে পৃথিবী কেন পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে তার কিছু পর্যবেক্ষণ ও পরীক্ষা থেকে বোঝা যায়। সূর্যোদয়, সূর্যাস্ত, অল্প আগে আমি বললাম সূর্য স্থির এবং পৃথিবী তার মেরুদণ্ডের ওপর ক্রমাগত ঘুরছে, বর্তমানে তা প্রমাণিত। কিন্তু পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তিত হওয়ার কারণে সূর্য পূর্ব দিকে উদিত হয় এবং পূর্বের দেশগুলিতে প্রথমে, পশ্চিমের দেশগুলিতে পরে সূর্যোদয় হয়। পৃথিবী বিপরীত দিকে ঘুরলে পূর্ব থেকে এবং পশ্চিম দিকে সূর্যোদয় হতো। তাহলে ভাবো যে আমরা সবসময় বলে থাকি যে পূর্ব দিকে সূর্য, এটা সত্যি কথা, কিন্তু যদি পৃথিবী তার আবর্তন গতি চেঞ্জ করে দেয় তাহলে কিন্তু জিনিসটা পরিবর্তন হতে পারে। কিন্তু তার ফলেও কিন্তু অনেক রকম
পরিবর্তন আমাদের পৃথিবীতেও হয়ে যাবে, তাই না? যে এরকম একটা কোশ্চেনও আছে, এটা সিবিএসই বোর্ডে আছে, যে যদি হঠাৎ করে পৃথিবী তার ঘূর্ণন বন্ধ করে দেয় তাহলে কি হবে, কি কি অবস্থা আমাদের সিচুয়েশন সৃষ্টি হবে, সেটা আমি তোমাদের কাছেও করলাম এই কোশ্চেনটা। তোমরা বলো তো কি হতে পারে যদি হঠাৎ করে পৃথিবী তার আবর্তন গতি বন্ধ করে দেয় অথবা উল্টো দিকে ঘুরতে শুরু করে, তাহলে কি হবে? আচ্ছা, নেক্সট আছে উপগ্রহ থেকে পর্যবেক্ষণ। সাম্প্রতিক বছরগুলিতে স্যাটেলাইট ও মহাকাশ যান দ্বারা মহাকাশে গৃহীত চিত্রগুলি দেখায় পৃথিবী পশ্চিম থেকে সূর্যাস্ত পূর্ব দিক থেকে হচ্ছে। তথ্যটি প্রমাণ করে যে পৃথিবী ঘূর্ণন পশ্চিম থেকে পূর্ব দিকে। তারপরে কি, নিশ্চল বায়ুর ওপর থেকে নিচ দিকে প্রস্তরখণ্ডে নিক্ষেপ। যখন কোনো স্থানে বাতাস খুবই শান্ত থাকে তখন যদি অনেক উঁচু স্থানে ভারী পাথর নিক্ষেপ করা হয় তখন পাথরগুলি সোজা নিচে না পড়ে বরং কিছুটা পূর্ব দিকে হেলে পড়বে। পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে বলেই পাথরটি সামান্য পূর্ব দিক ঘেরে পড়ে। ফ্রান্সের বুলো এবং জার্মানির হামবুর্গে পরীক্ষাটি কিন্তু করা হয়েছিল। এখন আমি এখানে একটা ছোট্ট পেন্সিল রাবার যদি উপর থেকে নিচে ফেলি তাহলে হয়তো এই জিনিসটা লক্ষ্য করা যাবে না, কিন্তু এর জন্য কি হবে, ভারী জিনিস লাগবে। এবং এটা কিন্তু এই দেখুন সোজাসুজি ফেলছি, জিনিসটা তো এখানে দেখা যাবে না কারণ এটা সম্ভব না এই ছোট একটা শার্পনার দিয়ে। কিন্তু এটা কোথায় পরীক্ষাটা করা হয়েছিল? ফ্রান্সে আর জার্মানিতে। নেক্সট কি আছে, বিজ্ঞানী ফুকোর পরীক্ষা। 1851 খ্রিস্টাব্দে একজন ফরাসি পদার্থবিদ লিও ফুকো ফ্রান্সের প্যারিস প্যান্থিয়ান চার্চ থেকে একটি 61 মিটার সরু লম্বা তার ব্যবহার করে একটি লোহার বল পেন্ডুলাম রূপে ঝুলিয়েছিলেন। পেন্ডুলামের নিচে একটি পিন রেখে মাটিতে এমনভাবে বালি ছড়িয়ে দিয়েছিলেন যাতে পেন্ডুলাম দুলতে থাকে, পিনের দাগ বালিতে পড়ে। তিনি পরবর্তীতে পেন্ডুলামকে উত্তর দক্ষিণে কাত করে দেখেন পেন্ডুলামটি আগের মতোই একই তালে দুলছে, কিন্তু বালির উপর পিনের কাটার চিহ্নগুলি পশ্চিম থেকে পূর্ব দিকে সরে যাচ্ছে। এটি প্রমাণ করে পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে বলেই বালির পিনটি পয়েন্টগুলি ধীরে ধীরে পূর্ব দিকে সরে যায়। মানে এটি একটা পেন্ডুলাম মানে একটা সরু সুতোর মধ্যে একটা তার কাঠি লাগানো থাকে, যেটা নাকি এটার মিটার ছিল 61 মিটার। হ্যাঁ, সেই মিটারে যখন লম্বা তার ঝুলিয়েছিল এবং পেন্ডুলামটি নিচে বালি ছড়ানো ছিল। এবার সেটাকে দুলিয়ে দেওয়া হয়, দুলিয়ে দেওয়াতে কি হয়, সেই দাগটাও তোমরা সায়েন্স সিটিতে গেলে পরে এই জিনিসটা কিন্তু দেখতে পারবে। হ্যাঁ, এই যে পেন্ডুলামের ব্যাপারটা, এটা কিন্তু সায়েন্স সিটিতে অনেক সময় এটা দেখা যায়। হ্যাঁ, নিচে বালি থাকে, ওপর থেকে একটা সরু তার ঝুলতে থাকে, আর এটাকে নাড়ালে পরে মানে বাইরের দিক দিয়ে প্রেস করলে পরে কিন্তু পেন্ডুলামের অবস্থানটা তোমরা দেখতে পারো। আচ্ছা, নেক্সট কি আছে, আবর্তনের গতিবেগ। এবার গতিবেগ তো লাগবে, পৃথিবীর গতিবেগ তোমরা জানো, আমরা যখন ট্রেনে বাসে চড়ি তখন আমাদের একটা গতিবেগ থাকে, কত কিলোমিটার যাবে, রেস্ট্রিকশনও থাকে যে 60-র ওপরে যেন কেউ না চালায়। কিন্তু এদিকে পৃথিবী কি করছে সেটা আমরা দেখে নিই, ট্রাফিক কি মেনে চলে পৃথিবী, সেটা আমরা একবার পড়ে নিই। যে একটি নির্দিষ্ট গতিতে পৃথিবী তার অক্ষের চারিদিকে পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করলে পৃথিবীর আকৃতি অভিগত গোলকের বলে পৃথিবীর সর্বত্র আবর্তন গতিবেগ সমান নয়। এবার দেখো পৃথিবী যে ঘুরছে, তাই তো, পৃথিবীটা কি করছে, ঘুরছে, এই যে ও ঘুরছে নিজের মতন করে ঘুরছে। এবার কিন্তু এর যে আবর্তন গতি, পৃথিবী কিন্তু কি আকৃতি, অভিগত গোলক, তাই তো, এটা কিন্তু অভিগত গোলক হিসাবে আমরা জানি। এবার এই যে অভিগত গোলকটা, এটা যখন পৃথিবীর সর্বত্র কিন্তু আবর্তন গতিবেগ কিন্তু সমান নয়। নিরক্ষীয় এলাকায় হচ্ছে এর গতিবেগ প্রায় 1670 কিলোমিটার পার ঘন্টা, আবার পৃথিবীর আবর্তন গতি প্রায় ক্রান্তীয় অঞ্চলে আবার 1580 কিলোমিটার পার ঘন্টা, আবার মেরু অঞ্চলের কাছাকাছি ঘূর্ণনের গতিবেগ প্রায় অস্তিত্বহীন নেই বললেই চলবে। এবার তুমি আমাকে একটা প্রশ্ন করতে পারো যে এইখানে পৃথিবী তো একটা, কিন্তু পৃথিবী একটা হলে পরে তার আবার নিরক্ষরেখায় আলাদা, ক্রান্তীয় অঞ্চলে আলাদা, আবার মরু অঞ্চলে দুটো, মেরু অঞ্চলে দুটো আলাদা, কেন? এবার তুমি একটা জিনিস লক্ষ্য করো, এখানে যখন এটা ঘুরছে তো, এর স্থান আর নিচের স্থানটা দেখো, ওরা এই জায়গায় তুমি যদি দাঁড়িয়ে থাকো তাহলে তুমি এখান থেকে এইটুকুনি যেতে যতটা না টাইম লাগবে,
এখানে তুমি যদি আফ্রিকার কোনো একটা জায়গায় থাকো, সেটা এই তুমি ভাবো এই পুরোটা যেতে যতটা টাইম লাগবে, বেশি লাগবে না? ঘটনাটা তুমি চিন্তা করো, তুমি এখানে দাঁড়িয়ে আছো, তুমি একটা বিশাল একটা দ্বৈতকার কেউ, তাহলে তুমি এখানে দাঁড়িয়ে আছো, তুমি এখান থেকে এইটুকুনি পোর্শন ঘুরতে যতটা না টাইম লাগবে, তোমার এখান থেকে এই পুরোটা পোর্শন ঘুরতে বেশি টাইম লাগবে। কারণ সার্কেলের এইটা যদি অভিগত গোলক হয়, গোলকের মাঝখানে যতটা না টাইম লাগবে তার বিন্দুতে তো আরও কম লাগবে, তাই না? এই ক্ষেত্রে তুমি এখানে বলা যায় নিরক্ষীয় অঞ্চলে আবর্তন গতিবেগ 1670 কিলোমিটার পার ঘন্টা, মানে 1 ঘন্টায় 1670 কিলোমিটার বেগে ঘুরছে। আবার ওটা যখন আমি এই মেরু অঞ্চলের কাছাকাছি, তখন ঘূর্ণনের গতি প্রায় অস্তিত্বহীন নেই বললেই চলে, কারণ এখানে স্পিডটা একদমই নেই। পৃথিবীর সর্বত্র আবর্তন গতিবেগ সমান হয় না কেন? কেন এই ঘটনাটা ঘটে? এই জায়গাটার মধ্যে বেশি, এই জায়গাটার মধ্যে কম কেন ঘটে? পৃথিবীর আকৃতি অভিগত গোলকের বলে বিষুবীয় অঞ্চলে পরিধি সবচেয়ে বেশি এবং মরু অঞ্চলে সবচেয়ে কম। তুমি নিজে দেখো, এই জায়গাটা আমি যদি একটা লাইন দেই নিরক্ষীয় অঞ্চলে, তাহলে কতটা লাইন আমার একটা দাগ দিতে হবে? সেটা তো সম্ভব না। তাও যদি আমি একটা গ্লোবের উপরে দিই, তাহলে একটা যে সার্কেল পুরোটা করতে গেলে কতটা লাইন আমার টানতে হবে। কিন্তু যখন আমি এখানটার মধ্যে টানছি, তখন কতটুকু? আমি আর পৃথিবীকে ঘোরানোর কোনো দরকারই নেই, আঙুল ঘোরালেই এটুকুনিতেই হয়ে যাবে, তাই না? তো যদি পৃথিবীর নির্দিষ্ট গতিতে আবর্তন করে কিন্তু নিরক্ষীয় অঞ্চলে অধিক দূরত্ব অতিক্রম করায় পৃথিবীর আবর্তন গতিবেগ এই অঞ্চলে অনেক বেশি হয়। বিষুবরেখা অঞ্চলে মরু অঞ্চলের পৃথিবীর পরিধি কম হওয়ায় ঘূর্ণনের গতি কমে যায়। আবার যেহেতু উভয় মেরুতে প্রসারণ খুবই কম এবং ঘূর্ণনের গতি মূলত অস্তিত্বহীন, পৃথিবীর নিরক্ষীয় পরিধির পরিমাণ কত? 40,000 বর্গ কিলোমিটার। এখানে কিন্তু এত 40,000, আবর্তন গতি প্রায় 1670 কিলোমিটার পার ঘন্টা। মানে এই 1670 কিলোমিটার, 40 কিলোমিটার, এটা যদি কিলোমিটার ঘুরতে যায় তাহলে কত ঘন্টা সময় লাগে? 24 ঘন্টা। যেহেতু ক্রান্তীয় মৌসুমী অঞ্চলে কি হয়, পৃথিবীর পরিধি 37,000 কিমি, তাই এই অঞ্চলে পৃথিবীর আবর্তন গতি 1580 কিলোমিটার পার ঘন্টা। এই হিসাবে পৃথিবীর আবর্তন গতিবেগ কিয়োটো শহরে প্রায় 1650, আবার লন্ডনে প্রায় 1050, কলকাতায় আবার 1530। দেখেছো পার্থক্যটা? তাহলে আমি কলকাতায় বসবাস করলে আমার পাশে কে আছে? এখানে ক্রান্তীয় অঞ্চলটা পড়ে, তাই না? এখানে তো আমাদের ক্রান্তীয় মধ্যরেখার এদিকটা থেকে আমি এগিয়ে গেলে এখানে ক্রান্তীয় অঞ্চল পড়ে, তাই না? তো সেখানে আমার কি পড়ছে? কলকাতায় প্রায় 1530 কিলোমিটার। আমাদের ভারতবর্ষে তাহলে এই কিলোমিটারটা আমরা গণনা করতে পারি। তাহলে তোমরা আজকে বুঝতে পারলে যে আমাদের পৃথিবীতে আবর্তন গতির ওপরে যে এই যে গতিবেগ, আর এটা কিভাবে আমরা প্রমাণ পেয়েছি যে পৃথিবীর আবর্তন গতিটা কতটা সত্যি, এসব কিন্তু আজকে তুমি দেখলে। আর আজকে কি আবর্তনের সময় কতক্ষণ লাগে, আবার কোথায় বেশি কোথায় কম, কেন কম বেশি, এগুলো আমরা দেখলাম। পরদিন আমি আরও কিছু আলোচনা নিয়ে আসবো। আজকের মতন এতটুকুই, ধন্যবাদ।